আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হার্টে রিং পরানোর পর ক্রিকেটার তামিম ইকবালের অবস্থার উন্নতি, 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে সমুদ্র পথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু, সন্দ্বীপবাসী প্রতীক্ষার অবসানে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। নোয়াখালীর হাতিয়ায় পথসভায় হামলায় জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ সহ কয়েকজন আহত, জড়িতদের আইনের আওতায় আনার দাবি। এবং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বললেন তারেক রহমান। সবাই ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে অনেকটাই আশঙ্কামুক্ত ক্রিকেটার তামিম ইকবাল। সাভারের একটি হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়েছে। তার চিকিৎসা ও স্বাস্থ্য পরিস্থিতির পরবর্তী পদক্ষেপ জানা যাবে 24 ঘন্টার নিবিড় পরিচর্যা শেষে। তামিমের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তামিমের দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের ম্যাচ খেলতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। পরপর 2 দফায় হার্ট অ্যাটাক হওয়ায় অপেক্ষমান এয়ার অ্যাম্বুলেন্সেও ওঠানো যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ককে। পরে তামিমকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে এনে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে করা এনজিওগ্রামে 2টি ব্লক ধরা পড়লে রিং পরান কর্তব্যরত চিকিৎসকরা। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। দুপুরের পর জ্ঞান ফিরলে স্ত্রী আয়েশার সঙ্গে কথা বলেন তামিম। তামিমকে দেখতে 19তম বোর্ড সভায় স্থগিত করে বিসিবির সভাপতি পরিচালকরা ছাড়াও ছুটে আসেন মুশফিক মাহমুদুল্লাহ তাইজুলের মতো জাতীয় দলের সতীর্থরা। জ্ঞান আসছে, ভালো আছে এখন। আপনার সাথে কি কথা হয়েছে ভাই? আমার সাথে কথা হয় নাই, ওর ওয়াইফের সাথে কথা বলছি। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার দুপুরের পর ঢাকায় স্থানান্তর কিংবা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে তামিমকে। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছে ওর আরো বেটারমেন্টের জন্য। সো আমরা খুবই আশাবাদী। 2 ঘন্টার পরে কর্তৃপক্ষ ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর শারীরিক অবস্থাটা কি, সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুস্থ হয়ে তামিম আবারও ফিরবেন মাঠে, এমনটাই প্রত্যাশা দেশবাসী ও ক্রিকেট ভক্তদের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, সাভার। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে সন্দ্বীপবাসী, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নিজেদের বাড়িতে যেতে এখন আর তাদের কোনো সমস্যা হবে না। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা মাঠে সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গত 50 বছরে যোগাযোগের এই সমস্যার সমাধান হয়নি। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র আপনাদের পয়সার অভাব হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা মুক্ত করা, কাজ উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। 50 বছরও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময় সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি।
এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশে এগিয়ে যাবে এবং সত্যি এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলা হয়েছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি চলাকালে আবারও হামলা হয় বলে জানিয়েছেন হান্নান মাসুদের সমর্থকেরা। হান্নান মাসুদ অভিযোগ করেছেন বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলায় হান্নান মাসুদ সহ অন্তত 15 জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন হান্নান মাসুদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। সাংবাদিকদের সম্মানে রাজধানীতে বিএনপির মিডিয়া সেলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। রাহুল রায় রিপোর্ট। রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সম্মানে নিয়মিতই ইফতার মাহফিল আয়োজন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই আমি আপনাদের সকলকে, বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে দেশপ্রেমিক থেকে মানুষ, আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবসময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন। আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন। বিএনপি নেতারা বলেছেন, দেশের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই জন্যই দেশটা আমাদের। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঈদ সামনে রেখে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোকে দেশের সরকারের প্রতি নিজেদের আস্থার প্রকাশ বলে মনে করেন প্রবাসীরা। তারা বলছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বের কারণে তাদের আশা দেশ থেকে বৈদেশিক মুদ্রা পাচার কিংবা ব্যাংক লুট হবে না। আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানিগুলো বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে প্রবাসীদের টাকা পাঠানোর হার বিগত বছরগুলোর চেয়ে বেড়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে কোটির উপর বাংলাদেশি প্রবাসী রয়েছেন। গণ আন্দোলনের সময় তাদের অনেকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। গণ অভ্যুত্থানের পর থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর হার বাড়ে। ঈদ সামনে রেখে তা রেকর্ড ছুঁয়েছে। ট্যাক্টেপসেন বেশ কয়েক বছর ধরে মার্কেটে আছে। এই বছর ঈদ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রেমিটেন্স আগের তুলনায় বাংলাদেশে গিয়েছে। আমাদের 22টা দেশে অপারেশন আছে, প্রত্যেকটা দেশে বেশ বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশ, ইউএই, এইসব দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর যে হার, সেটা আগের তুলনায় বেশ বেড়েছে। প্রবাসীরা বলছেন, তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর আস্থা ফিরে পাচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের সময়ে বাংলাদেশে ব্যাংক লুট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং টাকা পাচার হওয়ার কোনো ভয় নেই। তাই আমরা যারা বিদেশে আছি, প্রবাসীরা দেশে যারা আত্মীয়স্বজন আছে তাদের জন্য অনেক বেশি টাকা পাঠাচ্ছি। ঈদের খুশিতে ফ্যামিলির খরচা সহ জাকাত ফিতরা বা অন্যান্য খরচা টাকা আমরা ব্যাংকে পাঠিয়ে থাকি। আর এখন সে আগের মতো ব্যাংক দেউলিয়া হওয়ার মতো ভয় নাই, তাই রেমিটেন্স নিশ্চিন্তে দেশে পাঠাই আমরা। দেশে এখন রেমিটেন্সের হার বেড়ে গেছে, কারণ হলো দেশে আগের মতো দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, যার কারণে টাকা পাঠাইতে আমাদের খুব স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে আর কি। প্রবাসীরা চান দেশে পাঠানো তাদের রেমিটেন্স নিরাপদ থাকুক, ব্যাংক থেকে যাতে পাচার হয়ে না যায়। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জিন ৩। 2024 সালে ঈদের চলচ্চিত্র জিন ২ এর সাফল্যের পর এবার ঈদে আসছে এর তৃতীয় কিস্তি জিন ৩। জিন ৩ এর সাফল্য ধরে রেখে মুক্তির ৪ মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজি হিসেবে জিন ৩ বাজিমাত করবে বলে সিনেমার কলাকুশলীদের প্রত্যাশা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। 2020-এ দেশে প্রথমবারের মতো হরর ফিল্ম জিন মুক্তি দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। 2024-এ ঈদের চলচ্চিত্র জিন 2 এর সাফল্যের পর এবার ঈদে ফ্র্যাঞ্চাইজি হয়ে মুক্তি পাচ্ছে জিন 3। এরই মধ্যে সিনেমার কন্যা গানটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া জিন 3-র কলাকৌশলীদের নিয়ে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। জানানো হয় প্রেক্ষাগৃহে আসার 4 মাস পর মুক্তি দেয়া হবে আই স্ক্রিনে। জিন 1 এবং জিন 2-তে বারবার মিস করছি যে আমরা এটার ওটিটি পার্টনার হিসেবে থাকতে পারি নাই। ওই সময় হয়তো বিভিন্ন কারণে আমরা সঙ্গ দিতে পারি নাই, বাট এবার ওনাকে থ্যাঙ্কস অ্যান্ড ফুল চ্যানেল আই, সাগর আঙ্কেল আছেন, আমাদের শাইখ সিরাজ স্যার আছেন, সবাইকে ধন্যবাদ যে এটাতে আইস্ক্রিনকেও এটা একটা পার্ট হিসেবে নেওয়ার জন্য। প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা সজল বলেছেন দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে সিনেমা জিন 3 দেখে। যে কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা যেন আপনাদের মনের মণিকোঠায় ঠাঁই করে নেয় এবং শুধু একজন নয়, পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিন শুরু থেকে করে এসছে এবং জিন 3 ইনশাআল্লাহ সেটা অবশ্যই করবে। অনেক বড় কৃতজ্ঞতা যায় চ্যানেলের প্রতি, সাগর স্যারের প্রতি, কারণ যখন তাকে প্রথম আমরা নিজ থেকেই বলেছিলাম যে উই ওয়ান্ট ইউ টু কোলাবরেট আমাদের সাথে, তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ উই ওয়ান্ট টু বি পার্ট অফ জিন 3। থ্যাংক ইউ সো মাচ রাফেল ভাই এবং এন্টায়ার আইস্ক্রিনের টিম। ব্যবসা সফল এমন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত চ্যানেল আই প্ল্যাটফর্মে এই চলচ্চিত্রটি সন্নিবেশ আমি মনে করি একদিকে আমাদের প্ল্যাটফর্মকে সৌকর্যময় করবে এবং তার সাথে সাথে আমাদের যে পারস্পরিক যে বন্ধনটা, যেটা ক্রিয়েটিভ বন্ধন, সেটাকে আরো সুদৃঢ় করবে। জিন 3 সাফল্য ধরে রেখে আগামী ঈদে জিন 4 আসার ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। এই পরিবারের কাছে কিছু চাওয়ার নেই, আসলে সব দিয়ে অফুরন্ত দিয়ে দিচ্ছে, আমাকে অনেক কিছু দিছে আর দিয়ে যাচ্ছে। আপনারা যখন জিন 3 দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে। সবচেয়ে উপরে ফ্র্যাঞ্চাইজ জিন 3 হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন 4 নিয়ে আসব। এর আগে চ্যানেল আইয়ের আইস্ক্রিনের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক চুক্তিপত্র সই হয়। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন, তবে এখনও জমে ওঠেনি রাজধানীর নিম্ন আয়ের মানুষদের ঈদ কেনাকাটা। নগরীর ফার্মগেটের ফুটপাথে বসা দোকানের পসরায় ভিড় থাকলেও বিক্রি আশানুরূপ নয় বলেছেন বিক্রেতারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সন্ধ্যা ৮টা, রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র ফার্মগেট মোড়ের দৃশ্য। স্বল্প আয়ের মানুষদের কেনাকাটার জন্য অন্যতম ব্যস্ত এই এলাকাটি। এখনো ঈদের কেনাকাটা শুরু করেননি বলে জানান শ্রমজীবী স্বল্প আয়ের মানুষেরা। এবার ঈদের ইনকাম খুব কম, কেনাকাটার মতো সমর্থ এখনো হয়নি। কেনাকাটার গ্রহণও কোনো বাউ করতে পারি না, দেখা যাক আল্লাহ কি করা যায়। যদি কিছু কাম কাজ করতে পারি তাহলে কেনাকাটা বাচ্চা বলা মানে নাই নাতির লাগি কিছু লয়ে যাবো। পুরুষ মানুষের আসলে ভাই শখ বলতে কিছুই নাই, নিজের জন্য কিছু এখনো কিনতে পারি নাই, ইভেন দেখি চাঁদরাইতে কিছু কিনতে পারি কিনা। বেচা বিক্রি সন্তোষজনক নয় বলছেন বিক্রেতারা। ঈদের বাজারে এখনো শুরু হয় না, টুকটাক চলতেছে আর কি, টুকটাক বেচা কিনা চলতেছে। আমরা যেরকম আশা করছিলাম, অন্য বছর যেভাবে দেখছি যে এই টাইমে আমরা দিয়া সারতে পারতাম না, এখন এই যে দোকান শূন্য। আর মানুষ কেনাকাটা করে একটু বুঝে শুনে কিনে, মনে করেন আগের মতন এই একটা জায়গা 4টা কিনে এটি না, ওই 2টা বুঝে শুনে কিনে, এই কারণে এখন একটু শর্ট। লাইন তো নাই, এখন মোটামুটি বেচা কিনি, মানে এত চাহিদা না। এবার সামনে বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনলাইন গ্রুপ বাংলাদেশি কমিউনিটি হেল্প ABCH এর পক্ষ থেকে সেহরি মাহফিল হয়েছে। আইনজীবী মঈন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শহরের আবু হুরাইরা মসজিদে এই মাহফিলে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিরা। সে সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। পরিবেশে আমরা যেন রমজান মাস পালন করতে পারি। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পরস্পর আরো কাছাকাছি আসি। এবার কৃষি সংবাদ। মাদারীপুরের শিবচরে বিভিন্ন জাতের বরই চাষাবাদ করে সফল হয়েছেন এক স্কুল শিক্ষক। করোনাকালীন অলস সময়কে কাজে লাগিয়ে প্রায় 6 বিঘা জমির বাগানে এখন 800-র বেশি গাছে ঝুলছে সুস্বাদু বরই। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। জেলার শিবচর উপজেলার সোনারঘাট কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম মাতবর করোনাকালে ঘরবন্দির সময়কে কাজে লাগিয়ে তিনি চুয়াডাঙ্গায় প্রশিক্ষণ নেন বরই চাষের। এরপর উত্তর বহেরাতলা ইউনিয়নের সোনারঘাট কান্দি গ্রামে প্রায় 6 বিঘা জমির উপর শুরু করেন বিভিন্ন জাতের বরই চাষ। প্রথমে যৌথভাবে একটা বাগান করেছিলাম, তো মাশাআল্লাহ ভালোই হয়েছিল। পরবর্তীতে আমি আলাদা হয়ে এই বাগান করেছি। আমার এটা প্রথম বছরের বাগান, ওপাশে আরেকটা আছে দ্বিতীয় বছরের বাগান। তা আলহামদুলিল্লাহ ভালো আছি। স্কুল দিনগুলোতে স্কুল করি, অবসর সময়ে শুক্র শনিবার বন্ধ থাকে, ওই সময় আমি বাগানে আসি, বাগানে এসে কাজ করি। আমার শ্রমিকরা সবসময় কাজ করে। আশা করছি আমি 10 লক্ষ টাকার ফল বেচতে পারবো, এখন আল্লাহ ভাগটা জানে। বল সুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মীরি সহ অন্তত 8 জাতের বরই রয়েছে এই বাগানে। এখানে গেরা এলাকার 5-7 জন আছে, এখানে তারা কাজকাম করে তাদের সংসারের মোটামুটি কর্মচারীটা কাজ করে খেতে পারে। আমি ছোট একটা বাগান করছি, তার সাথে কিছু পরামর্শ করার জন্য যে ভবিষ্যতে আর কীভাবে বাগান করা যায়, এর জন্য তার কাছে পরামর্শ নেওয়ার জন্য এখানে আসছি। আমাদের এই বাগান থেকে বরই বিক্রি করে আমি বাজারে আমার সংসার চলে। স্কুল শিক্ষক জসিম মাতবরের চাষাবাদের সফলতা দেখে অনেক বেকার যুবক বরই চাষের স্বপ্ন দেখছেন। মাদারীপুর থেকে রাহাত হোসেন, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লবণাক্ততা বাড়ছে বাগেরহাটের উপকূলীয় জনপদে। দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনও। বৈরী পরিবেশে হুমকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় কাজ করছে বেসরকারি বিভিন্ন সংস্থা। তবে উপকূলীয় জনপদের মনোন্নয়নে ইউনিয়ন পরিষদ বাজেটে চাহিদা ভিত্তিক খাত সৃষ্টি সহ বরাদ্দ বৃদ্ধির দাবি ভুক্তভোগী সহ সংশ্লিষ্টদের। মাহফিজুর রহমান মাহফুজের তথ্য, এম পলাশ শরীফের ভিডিও চিত্রে মুশাহিদ রনের রিপোর্ট। উপকূলীয় জনপদ মোরেলগঞ্জ বাগেরহাটের এই উপজেলায় প্রায় 4 লাখ মানুষের বসবাস। জলবায়ু পরিবর্তনে বেড়ে চলা ঝড়, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক বিরূপ আচরণে হুমকিতে জীবন জীবিকা। তীব্র নদী ভাঙনে বসতভিটা, ফসলি জমি হারিয়ে নিঃস্ব রিক্ত হাজারো মানুষ। চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। অতিরিক্ত লবণাক্ততার কারণে ব্যাহত হচ্ছে 12,500 হেক্টর জমির ফসল উৎপাদন। যদি বাজেটটা একটু বৃদ্ধি করা যায়, এই কাজগুলো আরো বেগবান হবে এবং কৃষকরা আরো বেশি উপকৃত হবে। পরিস্থিতি উন্নয়নে কাজ করছে বিভিন্ন বেসরকারি সংস্থা। চাহিদা ভিত্তিক সুনির্দিষ্টভাবে পরিকল্পনা ও বাজেট করা, খাত বিভাজন করে। দ্বিতীয়ত, এই উপকূলীয় অঞ্চলের জন্য যেখানে প্রতিনিয়ত তারা জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব মোকাবেলার জন্য যুদ্ধ করে যাচ্ছে, তাদের জন্য ন্যায্যতার ভিত্তিতে বাজেট বরাদ্দ রাখা। তবে অর্থ সংকটে ব্যাহত হচ্ছে সুপেয় পানির সরবরাহ সহ ইউনিয়ন পরিষদের নানা উন্নয়নমূলক কার্যক্রম। এই প্রকল্পের সহযোগিতায় সকল কার্যক্রম স্থানীয় নাগরিকদের সম্পৃক্তকরণ এবং তাদের মতামতের গুরুত্ব দিয়ে সকল কাজ করতে আমাদের সহযোগিতা করেছে। জলবায়ু পরিবর্তনের জন্য পানির সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করতেছে। ডরপের প্রজেক্ট তাদের সিএস এর মাধ্যমে অ্যাডভোকেসি করে মানুষের সচেতনতা বৃদ্ধি করতেছে। এটার আরো বাজেট বৃদ্ধি করা প্রয়োজন। সমস্যার স্থায়ী সমাধানে বাজেট বৃদ্ধি সহ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলীয় জনপদের বাসিন্দাদের।
মশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হার্টে রিং পরানোর পর ক্রিকেটার তামিম ইকবালের অবস্থার উন্নতি, 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু, সন্দ্বীপবাসীর প্রতীক্ষার অবসানে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। নোয়াখালীর হাতিয়ায় পথসভায় হামলায় জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ সহ কয়েকজন আহত, জড়িতদের আইনের আওতায় আনার দাবি। এবং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বললেন তারেক রহমান, সবাই ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। তো থাকুন আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।